কলম্বো টেস্টের প্রথম দিন কি যাচ্ছে তাই ব্যাটিং করেছিল বাংলাদেশ, অথচ দ্বিতীয় দিন কি অসাধারণ ব্যাটিং করলো শ্রীলঙ্কা। অথবা ব্যাপারটাকে একটুখানি ঘুরিয়েও বলা যায়, প্রথম দিন কি দুর্দান্ত বোলিং করেছিল শ্রীলঙ্কা, আর দ্বিতীয় দিন কিরকম ধারহীন নির্বিষ এলেবেলে বোলিং করলো বাংলাদেশ। তার ফলে এই যে বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে যেই জায়গাটাতে দাঁড়িয়ে বাংলাদেশের জন্য এখন ম্যাচে ফেরাটা কঠিন, খুব কঠিন, ভীষণ রকম কঠিন। আমার তো মনে হচ্ছে যে নেক্সট টু ইম্পসিবলের দিকেই না, ম্যাচের তৃতীয় দিনেই সেটা চলে যায়। কেননা আমরা আমাদের প্রথম ইনিংসে 247 রানে অল আউট হয়ে গিয়েছি, শ্রীলঙ্কা এরই মধ্যে 43 রানের লিড নিয়েছে এবং তাদের দ্বিতীয় মানে কি বলা চলে মাত্র 2টা উইকেট হারিয়েছে, 2 উইকেটে 290 রানে তারা পৌঁছে গিয়েছে। ফলে ফার্স্ট ইনিংসের এই 43 রানের লিডটাকে শ্রীলঙ্কা যে আসলে কত বড় করতে পারে, বাংলাদেশ যদি থার্ড ডেতে আমরা একটা কামব্যাক না করি তাহলে এই টেস্টে বাংলাদেশ আসলে আর কোথাও আমরা থাকবো না, আমাদের কোনো সম্ভাবনা থাকবে না। জয়ের সম্ভাবনার কথা বাদ দেন, ড্র করার কোনো সম্ভাবনা আর থাকবে না যদি না থার্ড ডেতে বাংলাদেশের বোলার ফিল্ডাররা একটা খুবই 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 স্ট্রং কামব্যাক করেন। সেটা কি পারবেন? দ্বিতীয় দিনের বোলিং দেখে কোথাও কি সেই জিনিসটা মনে হয়েছে আমাদের? বরং ক্রিকেটারদের একেবারেই মনে হচ্ছে কাঁধ নিয়ে গিয়েছে, টেস্টের সেকেন্ড ডেটেই তারা মনে হচ্ছিল যেন হাল ছেড়ে দিয়েছেন। এবং প্রথম দিনের চেয়ে দ্বিতীয় দিনের উইকেটটা সারপ্রাইজিংলি একটু বেটার মনে হয়েছে। প্রথম দিন ব্যাটিং এর জন্য যেরকম ট্রিকি মনে হয়েছে, সেকেন্ড দিনে উইকেট বেটার হয়েছে। মানে ঠিক আছে, এটা তো হতেই পারে, সেকেন্ড ডে থার্ড ডে তো সেরকম থাকবে, কিন্তু এই কলম্বো টেস্টের উইকেট কিন্তু পরের দিকে গিয়ে ভাঙবে। আমাদের স্পিনাররা এই জায়গাটাতে একটুখানি সহায়তা পাওয়ার কথা। আমি যেটা বলছিলাম যে ফোর্থ ইনিংসে শ্রীলঙ্কাকে ব্যাটিং করানো যেতে পারে, এখন ফোর্থ ইনিংস পর্যন্ত খেলা যায় কিনা সেটাই তো সন্দেহের মধ্যে পড়ে গিয়েছে। উইকেট সেকেন্ড ডেতে একটুখানি বেটার হয়েছে, সেটা মেনে নেওয়া সত্ত্বেও ওই অস্বীকার করার কোনো উপায় নেই যে বাংলাদেশ খুবই বাজে বোলিং করেছে, একেবারে ধারহীন, লাইন লেন্থ কোনো ঠিক ছিল না, একটা কনসিস্টেন্সি যে থাকবে সেটাও ঠিক ছিল না। সেটা পেসার বলেন, সেটা স্পিনার বলেন, এই যে 2 বছর পর ফিরেছেন এবাদত কিংবা ধরেন নাহিদ রানা, অথবা আমাদের এই যে 3 স্পিনার তাইজুল, নাইম, মিরাজ, কেউ যে আসলে খুব পাস মার্কস পাবেন, ফুল মার্কসের কথা বাদই দিলাম, তাদের বোলিং দিয়ে মোটেই বিষয়টা সেরকম ছিল না। ফলে শ্রীলঙ্কার যেটা হয়েছে যে বাংলাদেশকে আজকে তো আমরা 8 উইকেটে 220 রানে খেলা শুরু করেছিলাম, শেষ 2টা উইকেট তারা তুলে নিয়েছে, ততক্ষণ আমরা আরো 27 রান যোগ করেছি। আমাদের এখানে তাইজুল ইসলাম তিনি হচ্ছে 33 রান করেছেন। আমাদের এই ইনিংসটা 250 রানই অবশ্য করতে পারেনি বাংলাদেশের, বড় ইনিংস আর খেলবেন কে। তারপরও আমাদের এই ব্যাটসম্যানদের মধ্যে 7 জন 20+ স্কোর করেছেন, একজন 50 পর্যন্ত করতে পারেননি। সর্বোচ্চ 46 রান করেছেন সাদমান, 35 রান, মুশফিকের 34 রান, লিটনের 33 রান, মিরাজের তাইজুলের 31 রান, মিরাজের 25 রান, নাইমের 21 রান হচ্ছে গিয়ে মমিনুলের। সো এই 7 জনের মধ্যে 20+ স্কোর করার পর একজন 50 করতে পারেন। আর শ্রীলঙ্কার দেখেন তাদের ওই যে উদারা, তিনি লাহিরু উদারা, যিনি হচ্ছে গিয়ে 40 রান করেছেন। আবার প্রথম নিশাঙ্কার কথা আর কি আর বলবো, তিনি 146 রান করে নট আউট রয়েছেন। শুরুতে একটা পার্টনারশিপ করেছেন লাহিরু উদারার সঙ্গে 88 রানের, তারপরে একটা 194 রানের জুটে দীনেশ চান্ডিমালের, যেই দীনেশ চান্ডিমাল 93 রান, 73 তো না, ইনফ্যাক্ট 93 রান নার্ভাস 90s-এ গিয়ে তাকে আউট করতে পেরেছে বাংলাদেশ। দিনের সাফল্য বলতে একটুখানি খুশির বলতে বা একটুখানি স্বস্তির বলতে সেটাকেই বলতে পারেন যে আমরা একজন ব্যাটসম্যানকে সেঞ্চুরি করতে দেইনি দিনের শেষ ভাগে এবং তিনি রিভার্স সুইপ করতে গিয়ে আউট হয়ে গেছেন, ওইটাই বাংলাদেশের জন্য সামান্য স্বস্তি, 194 রানের পার্টনারশিপটা ব্রেক করা। এর বাইরে যেগুলো হয়েছে সেইখানটাতে একেবারেই প্রথম নিশাঙ্কার ডমিনেন্স, দেশের মাটিতে তার কোনো টেস্ট সেঞ্চুরি ছিল না, এখন পরপর 2 টেস্টে 2টা হয়ে গেল। প্রথম টেস্টে ডাবল সেঞ্চুরি বঞ্চিত তাকে আমরা করেছি, খুব কাছাকাছি গেছে। এখন সেকেন্ড টেস্টে সেটাও হয়ে যেতে পারে। 146 রান তিনি যেভাবে খেলেছেন, যে চান্সলেস একটা ইনিংস খেলেছেন, অন্যদের ক্ষেত্রে তাও এখানে আম্পায়ার কল, একটু এদিক ওদিক দিয়ে বল যাওয়া, এইসব আসলে বিবেচনা নিতে পারেন, কিন্তু নিশাঙ্কে খেলেছেন একেবারে নিখুঁত একটা ইনিংস। আর শুরুতে ওই যে 88 রানের জুটি করেছেন লাহিরু উদারার সঙ্গে, হ্যাঁ সেই জুটিটা আমরা ভেবেছিলাম যে শুরুতেই ওইটা আরো কম রানে 44 রানের জুটিটা ভেঙে যেতে পারতো। তাইজুলের বলে যদি আম্পায়ার আউট দিতেন, আম্পায়ার আউট দেননি, বাংলাদেশ রিভিউ নিয়েছে, কিন্তু আম্পায়ার কলে উদারা বেঁচে গেছেন। 21 রানে ছিলেন তখন তিনি, 40 তিনি করেছেন, আর পার্টনারশিপটা 44 ছিল, পার্টনারশিপটা 88 হয়েছে এবং সেই তাইজুলি আউট করেছেন সেই উদারাকে। এবং এইবারও আসলে রিভিউ নিয়ে আম্পায়ার এইবারও আউট দেননি, বাংলাদেশ রিভিউ নিয়েছে এবং রিভিউতে দেখার বিষয় ছিল যে
প্যাডে আগে লেগেছে বলটা নাকি ব্যাটে। যখনই দেখা গেছে যে প্যাডে আগে বল লেগেছে তখনই বাংলাদেশ টিম একটা সেলিব্রেশন করা শুরু করেছে, কারণ তাহলে প্রায় নিশ্চিতভাবে আউট, এবং তিনি আউট হয়েছেন, ওই ব্রেক থ্রুটা এসেছে। কিন্তু তখন কি আর জানতাম যে পরে ব্রেক থ্রুটার জন্য সেই 194 রান আরো যোগ হওয়ার পর বাংলাদেশের ওয়েট করতে হবে। বাংলাদেশের এই সময়ের বোলিং বা কোনো সময়ের বোলিং আসলে খুব ভালো হয়নি। এই জায়গাটা তো ওই যে চান্ডিমালের 25 রানের সময় 30 রানের সময় দুইবার তার দুইটা স্কয়ার গিয়েছিল। একবার আম্পায়ার তাকে আউট দিয়েছেন, তিনি রিভিউ নিয়ে সেটা বেঁচে গেছেন, দেখে যে বল লেগ স্টেপ মিস করেছে। আরেকবার আম্পায়ার আউট দেননি, বাংলাদেশ রিভিউ নিয়েছিল, কিন্তু ওইটাতে দেখা গিয়েছে যে ব্যাটে বল স্পর্শ করেছে, ফলে এলবিডব্লিউর ওই অ্যাপিলটাও বাংলাদেশের সফল হয়নি, রিভিউ বাংলাদেশ নষ্ট করেছে। লাস্টে গিয়ে দিনের খেলার শেষের দিকে চান্ডিমালকে আউট করার পরে ওইখানে প্রভাত জয়সূরিয়া নেমেছিলেন, সেই নাইট ওয়াচম্যানের বিপক্ষেও বাংলাদেশ একটা রিভিউ নষ্ট করেছে।